আসসালামু আলাইকুম স্টেপ সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তোমরা জানো আমরা একটা সিরিজ চালাচ্ছি যেটা হচ্ছে অ্যাডমিশন ক্র্যাশ কোর্স। এই কোর্সের মাধ্যমে তোমরা বিভিন্ন চ্যাপ্টারের উপর পরীক্ষা দিতে পারতেছো এবং বিভিন্ন স্পেশাল কিছু কোয়েশ্চেনের উপর পরীক্ষা দিতে পারতেছো এবং সেই কোয়েশ্চেনগুলার সলভ তোমরা এই আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে বিভিন্নভাবে তোমরা সেই কোয়েশ্চেনগুলো সলভ করার বিভিন্ন অ্যাঙ্গেল তোমরা শিখতে পারতেছো। তোমাদের বেসিকগুলো আরেকটু ডেভেলপ করার চেষ্টা আমরা করে যাচ্ছি। এখন তারই ধারাবাহিকতায় আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপার স্পেশাল একটা ক্লাস নিয়ে আসছি। যারা এই স্পেশাল ক্লাসটা হবে একটা পরীক্ষার উপর, যারা এই পরীক্ষাটা দাওনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবা, সেই লিঙ্ক থেকে পরীক্ষাটা দিয়ে দেখে আসো যে কোয়েশ্চেনগুলো কেমন স্পেশাল, তারপর আমাদের ক্লাসটা দেখো, তাহলে তোমরা আরও বেশি উপকৃত হবে। তো আজকের ক্লাসটা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 6, 7 থেকে চ্যাপ্টার 10 পর্যন্ত, এবং আমরা 10টা কোয়েশ্চেনের উপর পরীক্ষা নিয়েছি এবং সেই 10টা কোয়েশ্চেন খুব বিস্তারিতভাবে এবং বেসিক সহকারে বোঝানোর ট্রাই করছি। তো এখন আমরা যদি শুরু করি, কোনো এক সীমাবদ্ধ মাধ্যমে সৃষ্ট স্থির তরঙ্গের কম্পাঙ্ক 260 হার্জ। আচ্ছা, তার মানে আমাদের এফ দেয়া আছে, এফ কত? 260 হার্জ মাধ্যমে তরঙ্গের। তারপর তরঙ্গের পরপর 11টি পর্যায়ক্রমিক সুস্পন্দ বিন্দু নিস্পন্দ বিন্দু দূরত্ব। আচ্ছা, আমরা যদি স্থির তরঙ্গের ক্ষেত্রে লব্ধি তরঙ্গের চিত্রটা আঁকি, তাহলে এরকম একটা চিত্রের দেখো, এটা হচ্ছে সুস্পন্দ বিন্দু, এটা হচ্ছে নিস্পন্দ বিন্দু, এটা সুস্পন্দ বিন্দু, এটা নিস্পন্দ বিন্দু। এখন আমরা জানি সুস্পন্দ এবং নিস্পন্দ বিন্দুর মাঝখানের যে ডিস্টেন্স সেটা হচ্ছে λ/4 ডিস্টেন্স। আচ্ছা, এখন λ/4 যদি হয়, এখানে বলছে পরপর 11টা পর্যায়ক্রমিক, মানে একটাও বাদ যাবে না, তাহলে 1, 2, 3, 4, 5, আমি 5টার জন্য হিসাব করি। 5টার জন্য মাঝখানে গ্যাপ পাওয়া যাচ্ছে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 4টা গ্যাপ, মানে 5টা পরপর 5টা বিন্দুর জন্য, সেটা সুস্পন্দ নিস্পন্দ পর্যায়ক্রমে আসবে, তাদের জন্য 4টা গ্যাপ পাচ্ছি। তাহলে 11টার জন্য কয়টা পাবো? 11টার জন্য আমরা পাবো 10টা গ্যাপ। বোঝা গেছে? 10টা এরকম দৈর্ঘ্য পাবো। এখন প্রত্যেকটার দৈর্ঘ্য কত? λ/4 করে। তো এই 11টার টোটাল ডিস্টেন্স কত? 3.25 মিটার। তো এখান থেকে আমরা কি সহজেই ল্যামডা বের করতে পারি? তো ল্যামডা বের করার পর সেই ল্যামডাটা যদি আমরা v = f ল্যামডাতে বসাই, তাহলে এফটা জানি, ল্যামডাটা জানি, ভিটাও বের হয়ে যাবে। একটু ক্যালকুলেশন করি। ল্যামডা আসছে 3.25 × 4/10, 1.3। এখন 1.3 এর সাথে 260 গুণ করলে 338। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে কোয়েশ্চেনটা দেখে নিই। পরের কোয়েশ্চেনটা, একটি স্থির গাড়িতে 2 মিটার কার্যকরী দৈর্ঘ্য বিশিষ্ট একটি দোল দিচ্ছে, সরল দোলক। তো সেই সরল দোলকের এল এর মান কত? এল এর মান হচ্ছে 2 মিটার। গাড়িটি 1.2 মিটার/সেকেন্ড সমত্বরণে চলতে থাকলে দোলনকাল কত? নর্মালি একটা জিনিস চিন্তা করো তো, নর্মালি যদি একটা সরল দোলক থাকে, সেই সরল দোলকের উপর যেই জি থাকে, যেই ত্বরণ থাকে, সেটা হচ্ছে একমাত্র খাড়া নিচের দিকে অভিকর্ষ ত্বরণ। জি এর মান কত? 9.8। হ্যাঁ, এখন জি হচ্ছে একটা ভেক্টর রাশি, জি হচ্ছে ত্বরণ। আমরা জানি একই জাতীয় যদি একাধিক ভেক্টর কাজ করে তাহলে তাদের লব্ধি হিসাবে কাজ করে। তাহলে এখানে তো নর্মাল সিস্টেমে জি নিচের দিকে ছিল, জি তোমাকে তুমি যখন টেনে ছেড়ে দিছো, এই জি এর মাধ্যমেই সে এরকম করে দুলে। আচ্ছা, আমি যদি আবার একটু বলি কিভাবে দুলে। তুমি যখন এখানে নিয়ে টেনে ছেড়ে দিছো, জি তো এই জায়গাটাতে জি কাজ করতো, তো জি কাজ করার ফলে জি এর 2টা উপাংশ ভাগ হয়ে যেত। একটা উপাংশ টান টি এর সাথে কাটাকাটি চলে যেত, আরেকটা উপাংশ এই জায়গাটাতে এই দিকে মুভ করানোর জন্য চেষ্টা করতো। বোঝা গেছে? এখন যেহেতু এই সিস্টেমটা ফিক্সড না, সিস্টেমটা 1.2 মিটার/সেকেন্ড সমত্বরণে চলতে থাকে, সেহেতু জি এর সাথে ওই 1.2 এর একটা অংশ কাজ করবে। কিভাবে? জিটা যদি হয় নিচের দিকে আর গাড়িটা যদি চলে এই দিকে, আমরা জানি 2টা ত্বরণ বা 2টা বেগ বা 2টা বল সবার ক্ষেত্রে আমরা যদি একই বিন্দুতে কাজ করে, তখন সেটা আমরা লব্ধি বের করি লব্ধি সূত্র দিয়ে। তাহলে জি এবং এর লব্ধিটা এই দোলকের উপর
কাজ করবে। লব্ধি কত? লব্ধি হচ্ছে √/p² q² 2p³ cos আলফা, আলফার মান হচ্ছে 90 ডিগ্রি মানে 0, মানে আলটিমেটলি হবে √/g²/a²। তাহলে আমাদের সরল দোলকের যেই সূত্র, সরল দোলকের দোলনকালের যেই সূত্র 2π√L/g, সেই জায়গাটাতে g হবে না, সেই জায়গাটাতে কি হবে? এই লব্ধিটা হবে √/g² + a²। তাহলে এখন দেখো এল এর মান দেয়া আছে, জি এর মান 9.8 আর ওইটার মান 1.2, বের করে ফেলবো। এখন মাঝে মধ্যে বলে গাড়িটি সমবেগে চলতে থাকলে, তো সমবেগে যদি চলে তাহলে ত্বরণ থাকবে না, ত্বরণ না থাকলে এর মান 0, এর মান 0 √/g মানে আলটিমেটলি জি থাকে। তার মানে সমবেগে যদি চলে সেক্ষেত্রে তোমার যেই টি এর সূত্র সেম থাকবে 2π√L/g, কিন্তু যদি ত্বরণে চলে তখন ত্বরণটা তোমার এই সূত্রের মাধ্যমে অ্যাড করে দিতে হবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে দেখি কত আসে। করলে মান আসে 2.83 সেকেন্ড। খুবই সহজ। আচ্ছা, কনসেপ্ট যদি ক্লিয়ার রাখো কোনো ব্যাপার না। তারপরে কোশ্চেনটা দেখি, একটু মুছে নিই। 1050 মিটার দীর্ঘ ফাঁপা লৌহ চোঙের, আচ্ছা একটা লৌহ চোঙও আগে আঁকি, ফাঁপা লৌহ চোঙ, এই চোঙের এক মুখে শব্দ করে অপর মুখে 2.8 সেকেন্ড সময়ের ব্যবধানে দুটি শব্দ শোনা গেল। তোমরা কখনো যদি ছোটবেলায় খেলে থাকো বা এখনো যদি দেখো, একটা পাইপের ক্ষেত্রে তুমি কান দিবা আর একবার আরেকজন আওয়াজ করবে, দেখবে এখানে দুইটা শব্দ শোনা যায়। কারণ আমরা জানি শব্দ মাধ্যমে প্রবাহিত হয়, আর যেহেতু সব মাধ্যম ছাড়া শব্দ, শূন্য মাধ্যমে কোনো শব্দ শোনা যায় না, তাহলে এখানে মাধ্যম কিন্তু দুইটা, একটা হচ্ছে বায়ু মাধ্যম আর একটা হচ্ছে এই যে তোমার লোহার চোঙ, লোহা হচ্ছে আরেকটা মাধ্যম। এখন আমরা এটাও জানি বায়ু মাধ্যমে যে গতিতে শব্দ চলবে, কঠিন মাধ্যমে বা লৌহ মাধ্যমে তার চেয়ে বেশি স্পিডে চলবে। হ্যাঁ, আচ্ছা এটা যদি ভি হয় আর এই দিকে যদি তোমার ভি ধরো লোহা স্টিল এস দিলাম, ভি এস হয়, তাহলে এই ভি এসটা কিন্তু ঠাস করে এখানে চলে আসবে একটা নির্দিষ্ট টাইম পর, আর ভিটা একটু আস্তে আস্তে আসবে। হ্যাঁ, আচ্ছা এখন এইটা যখন তুমি শুনবা এবং এইটা তারপরে শুনবা, মাঝখানে যেই টাইমের যে ব্যবধান সেটা হচ্ছে 2.8 সেকেন্ড। তাহলে আমাদের টি এস মাইনাস টি সমান হচ্ছে কত? 2.8 সেকেন্ড। আচ্ছা আগে বলো টি এস বড় নাকি টি এস ছোট হবে? টি এসটা ছোট হবে, কেন? কারণ হচ্ছে যেহেতু স্পিড বেশি খুব ফাস্ট চলে আসবে, আর যেহেতু স্পিড কম একটু আস্তে আস্তে আসবে। আচ্ছা এখন এস সমান আমরা কি জানি? এস সমান আমরা জানি ভিটি। তাহলে টি সমান কি? টি সমান হচ্ছে এস বাই ভি, দূরত্ব বাই বেগ। আচ্ছা এখন এই দূরত্বটা কি? নলের দূরত্ব, নলের দৈর্ঘ্য কত? 1050। তাহলে 1050 শব্দের যে বেগ, এটা কি দেয়া আছে শব্দের বেগ? হ্যাঁ, বায়ুতে শব্দের বেগ দেয়া আছে 350 মাইনাস এখানে 1050 বাই হচ্ছে ভি এস সমান 2.8। তাহলে বোঝাই যাচ্ছে এই পোর্শনটা এদিকে নিয়ে আসবো, এই পোর্শনটা ভাগ করে 2.8 থেকে, ক্যালকুলেশনের দরকার শুধু, ক্যালকুলেশনটা করি। এই পোর্শনে আসবে 3 মাইনাস এই পোর্শনটা এই পাশে নিয়ে গেলাম আর 2.8টা এই পাশে নিয়ে আসলাম, 1050 বাই ভিএস। তাহলে এটা হবে কি? শুধু 0.2টা দিয়ে ভাগ করবে, ভিএসটা এই পাশে চলে আসবে। তাহলে 1050কে 1.2 দিয়ে ভাগ করলে, না শুধু 0.2 দিয়ে ভাগ করলে আসবে ভিএস এর মান আসবে 5250 মিটার পার সেকেন্ড। সিম্পল, মানে এখানে দেখো কনসেপ্ট, এই কনসেপ্টটা তোমার প্রত্যেকটা অঙ্কের মধ্যে থাকো, ছোট ছোট একটু একটু করে কনসেপ্ট আমি ঢুকিয়ে দিচ্ছি। 4 নম্বর কোয়েশ্চেন দেখো, এটা খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। বায়ুর তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস থেকে হ্রাস পেয়ে 4 ডিগ্রি সেলসিয়াস হলো। আচ্ছা, ওই বায়ুতে বিদ্যমান জলীয় বাষ্পের ভরের কত ভগ্নাংশ ঘনীভূত হবে? আচ্ছা নর্মালি দেখো 24 হচ্ছে একটু গরম তাপমাত্রা, এটা থেকে 4 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা হয়ে যাবে। তাহলে আমরা জানি বায়ুর মধ্যে জলীয় বাষ্প থাকে, তো বায়ুর মধ্যে যদি জলীয় বাষ্প থাকে তখন যদি ঠান্ডা হয় সেই জলীয় বাষ্প কি ঘনীভূত হয়ে যাবে? কারণ আমরা জানি বেশি তাপমাত্রায় বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেশি, কম তাপমাত্রায় বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কম। আমি আবার বলছি, বেশি তাপমাত্রায় বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেশি, কম তাপমাত্রায় বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কম। তাহলে যেহেতু 24 থেকে 4-এ চলে আসছে, সেহেতু বায়ুর ধারণ ক্ষমতা কমে গেছে,
তো যতটুকু 4 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে ততটুকু থাকবে বায়ুতে, বাকিটুকু ঘনীভূত হয়ে নিচে পড়ে যাবে। তো সেই কত ভগ্নাংশ পড়বে, ভগ্নাংশ পরে আগে বলো কতটুকু ঘনীভূত হবে সেটা আমাদের জানতে হবে। আগে দেখো 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বায়ুর আর্দ্রতা কত ছিল, 70%, মানে যে টোটাল বায়ুটা ছিল সেটা 70% আর্দ্র ছিল। আচ্ছা এখন বলো তো 4 ডিগ্রি সেলসিয়াসে যখন যাবা তখন বায়ুটা কত পার্সেন্ট আর্দ্র থাকবে, তখন 100% আর্দ্র থাকবে। কেন? কারণ হচ্ছে 24 থেকে তো তুমি কমাচ্ছ, তো কমানোর ফলে 4 ডিগ্রি সেলসিয়াসে এসে ম্যাক্সিমাম ক্যাপাসিটি যতটুকু আছে ততটুকু থাকবে, বাকিটুকু তুই পড়ে যাবে, তার মানে তখন 100% বায়ু আর্দ্র থাকবে। আচ্ছা তাহলে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুর মধ্যে যে জলীয় বাষ্পের চাপ, সম্পৃক্ত জলীয় বাষ্প যথাক্রমে এত মিলিমিটার, মিলিমিটার দেওয়া আছে মানে বুঝে নিতে হবে এটা হচ্ছে তোমার চাপ দেওয়া আছে। আচ্ছা আর আমরা জানি বায়ুর জলীয় বাষ্পের চাপ হচ্ছে তার ভরের সমানুপাতিক, তার মানে যত বেশি জলীয় বাষ্প থাকবে তত বেশি চাপ দিবে, তাহলে m = kp। হ্যাঁ লিখলাম। এখন কে এর মান আমরা জানি না, এক্সপেরিমেন্ট করে পাবো, সমস্যা নেই। পি এর মান কত? পি এর মান হচ্ছে 22.38 মিলিমিটার। আচ্ছা এখন কথা হচ্ছে বলছে 24 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, এখানে চাপ দিলে ভালো হইতো, সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ 22.38 মিলিমিটার, মানে যদি 24 ডিগ্রি সেলসিয়াস বায়ুটা সম্পূর্ণ জলীয় বাষ্প দিয়ে তোমার একদম কি বলে আর্দ্র থাকে, তখন সেটা 22.38 মিলিমিটার চাপ দেয় এবং তার ভর হবে k ইন্টু এত, যতটুকু ভর আছে ততটুকু কত হবে, k ইন্টু 22.38 মিলিমিটার। এখন বায়ুর মধ্যে 24 ডিগ্রি সেলসিয়াসে কতটুকু ছিল, কত পার্সেন্ট ছিল, 70% আর্দ্র ছিল, তার মানে ভর হবে আলটিমেটলি 70% বা ইন্টু 0.7। এটা কি বুঝছো? আবার একটু বলি, বলছি 24 ডিগ্রি সেলসিয়াসে জলীয় বাষ্পচাপ, সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ হবে 22.38, তাহলে সম্পৃক্ত অবস্থায় একদম 100% সম্পৃক্ত অবস্থায় তোমার ভর কত হবে, কেপি। কিন্তু এখানে আমরা দেখতেছি 70% ছিল, তার মানে এখানে 70% গুণ হয়ে যাবে, তাহলে ভরটা পাওয়া যাবে। এটা হচ্ছে 24 ডিগ্রি সেলসিয়াসে। এখন তুমি যখন ঘনীভূত, তুমি যখন টেম্পারেচার কমাবা তখন এটা আস্তে আস্তে নিচে যাবে, এটার মান কমতে থাকবে। আচ্ছা কমে দেখো k ইন্টু 22.38 ইন্টু 0.70 থেকে কমে সেটা কত হবে 4 ডিগ্রি সেলসিয়াসে 6.1। আচ্ছা আগেই কে দিলাম, k ইন্টু 6.1। এখানে বায়ুর মধ্যে জলীয় বাষ্প কত থাকবে, 100% থাকবে। হ্যাঁ, তো এর জন্য এখানে 100% অথবা না দিলেও হবে, এইটুকু হচ্ছে তোমার ঘনীভূত হয়ে যাবে। কিন্তু আমাকে বের করতে বলছে কত ভগ্নাংশ, পার্সেন্টেজ কত, এর জন্য আমি কি করবো, আগেরটা দিয়ে ভাগ করে দিব, k ইন্টু 22.38 ইন্টু 0.70। এখন কে যদি কমন নিয়ে আমি কাটাকাটি করে দিই, বাকিটুকু ক্যালকুলেশন করলেই মান চলে আসবে। তাহলে ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে মান আসে 0.611। এই হচ্ছে ভগ্নাংশ। কত ভগ্নাংশ? এত ভগ্নাংশ, মানে যদি আমি পার্সেন্টেজ আকারে বলি 61% জলীয় বাষ্প নিচে পড়ে যাবে, বাকিটুকু বায়ুর মধ্যে সম্পৃক্ত থাকবে। তারপরের কোয়েশ্চেনটা দেখি। একটি শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র বাইরে থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 90% আপেক্ষিক আর্দ্রতা বিশিষ্ট বায়ু 2 ঘনমিটার আয়তনের ঘরে এনে 50% আপেক্ষিক আর্দ্রতায় 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে পরিণত করে। এখানে একদম বিরাম চিহ্ন ছাড়া একদম এক নিঃশ্বাসে পড়া লাগে, এর জন্য বুঝতে কষ্ট হবে। তো আমি একটু চিন্তা করো, তুমি জাস্ট একটা ঘর আঁকলাম যার আয়তন হচ্ছে 2 মিটার কিউব। হ্যাঁ, এখন বলছে সে বাইরে থেকে আনে 30 ডিগ্রি সেলসিয়াসের বায়ু, যেটা হচ্ছে 90% আপেক্ষিকভাবে আর্দ্র। আচ্ছা, আর এখানে এনে যেটা করে সেটা কি করে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে পরিণত করে, মানে টেম্পারেচার 10 ডিগ্রি সেলসিয়াস ড্রপ করে। বলছে যন্ত্রটি হতে কত পরিমাণ জলীয় বাষ্প বের করে দিল। আচ্ছা, এখন দেখো আমি আগেই বলছি টেম্পারেচার কমলে তার মধ্যে ক্যাপাসিটি কমে যায়, জলীয় বাষ্প ধারণ ক্ষমতা। তাহলে এখানে যেহেতু ধারণ ক্ষমতা তোমার কমে গেছে সেহেতু বাকিটুকু বের হয়ে গেছে। আচ্ছা, এখন দেখি ইনফরমেশন কি দেয়া আছে। বায়ুর আয়তনের পরিবর্তন নগণ্য, এখান থেকে এখানে যে আনছে 30 ডিগ্রি সেলসিয়াসে বায়ুর আয়তন যা ছিল এখানে তাই ধরে নেওয়া হয়েছে।
এখন বলছে 30 ডিগ্রি সেলসিয়াস ও 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের ঘনত্ব। এখানে এই 30 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত জলীয় বাষ্পের ঘনত্ব পার মিটার কিউবে কত? 30 গ্রাম। তাহলে 30 গ্রাম পার মিটার কিউব। এখন এটার মধ্যে হচ্ছে তোমার এই 2 লিটার ইন্টু হচ্ছে কত? 90%। হ্যাঁ, 90% ভেজা ছিল। আর এই জায়গাটাতে কি হবে? 17 ইন্টু 2 ইন্টু 50%। তাহলে এখানে ধারণ ক্ষমতা পেলাম, এখানে ধারণ ক্ষমতা পেলাম, মাইনাস করে দিলে তো ঘনীভূত হয়ে যাবে। বের করি ক্যালকুলেশন করে। তাহলে এই জায়গাটাতে মাইনাস করলে আমাদের যা আসবে 37 গ্রাম। 37 গ্রাম হচ্ছে ঘনীভূত হয়ে যাবে। বোঝা গেছে? 30 ডিগ্রি সেলসিয়াসে 2 মিটার কিউবে কতটুকু থাকতে পারে সেটা ক্যাপাসিটি বের করছি। যেহেতু 90% আছে, তুমি কিন্তু ইচ্ছা করলে 30 ইন্টু 2 দিতে পারতে, কিন্তু পুরোটাতে তো তোমার সম্পৃক্ত না, 90% আর্দ্র বায়ু। তাহলে 30 ইন্টু 2 ইন্টু 90% এতটুকু ক্যাপাসিটি। এখন যখন 20 ডিগ্রি সেলসিয়াস করে ফেলছে তখন ক্যাপাসিটি হয়ে গেছে এতটুকু। তো এই ক্যাপাসিটির থেকে বা এইটুকু থেকে এইটুকু মাইনাস করে দিলে, সরি ক্যাপাসিটি হবে না, ক্যাপাসিটি বললে ভুল হবে, 100% হচ্ছে ক্যাপাসিটি। আর এখানে হবে কতটুকু রয়েছে, এখানে রয়েছে হচ্ছে এতটুকু, এখানে থাকতে পারবে এতটুকু। 50% যদি তোমার আপেক্ষিক আর্দ্র থাকে তাহলে পড়ে যাবে 37 গ্রাম। তারপরে কোয়েশ্চেন দেখি। একটি খোলা লিটার ফ্লাক্সে, মনে রাখবা ফ্লাক্সটা কিন্তু খোলা, বা লিটার ফ্লাক্স মানে হচ্ছে ফ্লাক্সের আয়তন হচ্ছে 1 লিটার। দেখো দুইটা ইনফরমেশন এক জায়গাতে দেয়, কেউ বুঝবে না, অনেকে ডাক মনে করে শেষ, অঙ্কের ডাক থাকে না ওই ডাক। একটি খোলা লিটার ফ্লাক্সে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1.32 গ্রাম বায়ু আছে। আচ্ছা, এখন বলছে 91 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফ্লাক্স হতে কি পরিমাণ বায়ু বেরিয়ে যাবে। একটু ভালো করে একটু ফিল করো। দেখো খোলা একটা ফ্লাস্ক যার মধ্যে 1.32 গ্রাম বায়ু আছে, খোলা, বাইরে যাচ্ছে না। হ্যাঁ, এখন তুমি যদি টেম্পারেচার বাড়াও, টেম্পারেচার বাড়ালে কি হবে? বায়ুটা আস্তে আস্তে সরে যাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে কি পরিমাণ বায়ু বেরিয়ে যাবে। তাহলে আমি দেখি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.32 গ্রাম থাকতে পারে, 91 ডিগ্রি সেলসিয়াস একই রকম কনসেপ্ট। 91 ডিগ্রি সেলসিয়াসে তার ধারণ ক্ষমতা কত? ততটুকু থাকবে, আর যেহেতু খোলা বাকিটুকু চলে যাবে। আচ্ছা, এখন এই অঙ্কটা আমরা ঘনত্বের কনসেপ্ট দিয়ে করব। আমরা জানি ρ1 T1 সমান ρ2 T2। আচ্ছা, এখান থেকে আমি রো বের করতে পারি না, রোর সূত্র কি? m/v। আচ্ছা, তাহলে এখানে আদি অবস্থায় m/v কত ছিল? 1.32 গ্রাম, মানে হচ্ছে 1.32 ইন্টু 10⁻³ কিলোগ্রাম ডিভাইড বাই 1 লিটার। 1 লিটার মানে কি? 10⁻³ মিটার। তাহলে 10⁻³ ইন্টু T1 কত? 273 ইকুয়ালস টু ρ2 কত? ρ2 হচ্ছে আমরা বের করব, মানে 91 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 273 প্লাস 91 কতটুকু ঘনত্ব থাকতে পারবে সেটা আমরা বের করব। ρ1 বের করি ক্যালকুলেশন করে, 0.99 কিলোগ্রাম পার মিটার কিউব। আচ্ছা, তাহলে 1 লিটারে কতটুকু থাকতে পারবে কেজি হিসাবে যদি আমি বের করি, বাকিটুকু তো বের হয়ে যাবে। তাহলে 1 লিটারে থাকতে পারবে কত? ρ1 থেকে আমি m বের করব। m মানে কি? m মানে হচ্ছে ρv। রো কত? রো হচ্ছে মাত্র বের করলাম, ρ2 দেই, 0.99 ইন্টু ভি হচ্ছে তোমার কত? 1 লিটার, মানে হচ্ছে 10⁻³ কেজি চলে আসলো। এখন আমাদের আগে কত ছিল? আগে ছিল 1.32 ইন্টু 10⁻³ কেজি মাইনাস আমাদের যতটুকু থাকতে পারবে 99 ইন্টু 10⁻³ কেজি। তাহলে আলটিমেটলি বেরিয়ে যাবে কত? বেরিয়ে যাবে 1.32 মাইনাস 0.9, ভাত লিখলাম না, 0.33 ইন্টু 10⁻³ কেজি। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেনের সলভ। তারপরেরটা দেখি। একটি চ্যাপ্টা বৃত্তাকার পাতের ব্যাস 2.8 সেন্টিমিটার, একটা বৃত্তাকার পাত যার ব্যাস হচ্ছে 9.8 সেন্টিমিটার, একে আনুভূমিক কোন তরলের উপরিতল হতে ঠিক নিচ হতে উপরে উঠাতে, মানে একটা
তলে ভেসে আছে উপরে উঠাতে পৃষ্ঠটানের জন্য কি পরিমাণ ঊর্ধ্বমুখী বল প্রয়োজন। এখন ধরো তুমি পাতটা রেখে দিছো, তখন তুমি একটু ট্রাই করে দেখো কোনো পাতলা পাত রেখে দিলে এরকম করে টান দিবা, দেওয়ার সময় একটু নিচে করে একটু ধরে ফেলে। তো ওই যে ধরে পৃষ্ঠটানের জন্য, হ্যাঁ পৃষ্ঠটানের জন্য চারপাশে ধরে রাখে স্পর্শক বরাবর, তাহলে ওই ধরার যে বল ওই বলটাই বের করতে বলছে। তাহলে এখানে যে বলের সূত্র আমরা জানি, বল পৃষ্ঠটানের সূত্র আমরা জানি টি ইকুয়ালস টু F/L। তাহলে F সমান কত? TL। এটা কোনো ফ্যাক্ট না, কিন্তু এখানে ঝামেলা হচ্ছে এল এর মানটা নির্ণয় করাই ঝামেলা। আমরা জানি যে যখনই তোমার পৃষ্ঠতলে কোনো কিছু বের করতে হয় তখন যেই জায়গাটুকু ভিজে আছে বা যেই জায়গাটুকু স্পর্শ করে আছে সেই জায়গাটুকুর দৈর্ঘ্য বের করতে হয়। তাহলে যেহেতু একটা পাত, সেই পাতের কতটুকু ভিজে আছে বা কতটুকু স্পর্শ করে আছে এই দৈর্ঘ্যটুকু, তাহলে এই দৈর্ঘ্যটুকু কত? 2πr। তার মানে এখানে হবে T × 2πr। এখন অনেকে দেখো ভুল করবা, এখন ভুল করবা না, যদি কোয়েশ্চেনটা এরকম না থেকে বলতো বৃত্তাকার পাতের জায়গায় বৃত্তাকার তার, যদি বৃত্তাকার তার বলতো তখন তুমি বাইরে একটা স্পর্শ করে সে ভিতর আরেকটা স্পর্শ করে, তখন এখানে 2πr আবার 2πr মানে হচ্ছে 4πr থাকতো। আর যদি এখন অনেক সময় কোয়েশ্চেন থাকে যদি মোটা চুরি হয় তখন কি হবে? তখন উপর হবে 2πr1 আর 2πr2, এই দুইটা যোগ হবে, মানে তোমার টোটাল যতটুকু কন্ট্যাক্টে আছে ততটুকু যোগ করে দিতে হবে। সো এখানে কন্ট্যাক্ট বলতে কিছু নাই, ভিতরে কিছু নাই, পুরাটাই যেহেতু পাত সেহেতু বাইরের যে 2πr সেইটুকুই হচ্ছে আমাদের লাগবে কার্যকরী দৈর্ঘ্য। টি এর মান কত? 0.0352 আর এর মান কত? 9.8, তার মানে হচ্ছে 4.9 সেন্টিমিটার, মানে ইন্টু 10⁻²। ক্যালকুলেশন করি, 0.0107 নিউটন, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে কোয়েশ্চেন দেখি। যদি নলের প্রান্তে 0.2 মিটার উচ্চতায় পানির চাপ ধ্রুব থাকে তবে 1 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 0.5 মিটার দীর্ঘ একটি নলের মধ্য দিয়ে 10 মিনিটে প্রবাহিত পানির ভর কত? পানির সান্দ্রতাঙ্ক দেয়া আছে। আচ্ছা, প্রবাহিত পানির ভর সংক্রান্ত পয়সুলির একটি সমীকরণ আছে, সেই সমীকরণের যদি আমরা সমীকরণটা লিখি, তোমাদের বইয়ে হয়তো বা নাই, অনেক বইয়ে আছে। এটা হচ্ছে প্রতি সেকেন্ডে যত আয়তন পানি প্রবাহিত হয় হচ্ছে পাই পি r⁴ 8 ইটা এল। এখান থেকে প্রতি সেকেন্ডে কতটুকু পানি প্রবাহিত হয় সেটা আমরা বের করব। যেহেতু এটা বইয়ে নাই, এই সূত্রের প্রতিপাদন আমি আরেকটা ভিডিওতে আমি আপলোড দিব, আপাতত এই সূত্রের অঙ্কটাই করাচ্ছি। তো এখানে আমার পাইয়ের মান লাগবে জানি, আর এর মান কত? আর এর মান হচ্ছে 1 মিলিমিটার ব্যাসার্ধ, সেটাও জানি। আচ্ছা, আমরা একটু বসাই, পাই পিটা থাকুক, আর এর মান কত? 1 মিলিমিটার, মানে 10⁻³ ব্যাস বলছে না, ব্যাসার্ধ, ঠিক আছে। 0.5 মিটার দীর্ঘ একটি নলের মধ্য দিয়ে 10 মিনিট। আচ্ছা, 8 ইন্টু সান্দ্রতাঙ্ক কত? 0.001। এল এর মান কত? দৈর্ঘ্য 0.5 মিটার। এখন আমাদের পি লাগবে, তো বলছে যদি নলের প্রান্তে 0.2 মিটার উচ্চতায় পানির চাপ ধ্রুবক, হ্যাঁ যেহেতু পানির চাপ 0.2 মিটার উচ্চতায়, তাহলে 0.2 মিটার উচ্চতায় h ρg দিয়ে আমি পানির চাপটা বের করতে পারি। 0.2, পানির ঘনত্ব 1000 ইন্টু 9.8, তো 0.2 ইন্টু 1000 ইন্টু 9.8 হচ্ছে 1960। সো এটা হবে 1960। এখন সবগুলা বসিয়ে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন করার পর 1.54 ইন্টু 10⁻⁶, হ্যাঁ মিটার কিউব পার সেকেন্ড পানি প্রবাহিত হয়। তাহলে এখন 10 মিনিটে তাহলে কতটুকু হয়, কত মিটার কিউব হয়, এবং সেটাকে যদি রো দিয়ে গুণ করি তাহলে পানির ভর চলে আসবে। তাহলে আমরা যেটা করব, আমাদের পানির ভর m সমান রো ভি, পানির ভর পার সেকেন্ডে ইন্টু হচ্ছে 10 মিনিট, যেটাকে সেকেন্ড হিসাবে গুণ করে দিলাম। তাহলে রো এর মান সবগুলো আমি ক্যালকুলেটর বসাই, বসানোর পর যে মানটা আসে 0.92 কেজি। এরপরের কোয়েশ্চেনটা দেখে নিই। কোনো পদার্থের ইয়ং এর গুণাঙ্ক y এর মান দেয়া আছে 18.5 ইন্টু 10⁻⁴
11 নিউটন পার মিটার স্কোয়ার এবং পয়সনের অনুপাত সিগমা 0.238 হলে আয়তন গুণাঙ্ক কত। তো তোমাদের সিলেবাসে এই কোয়েশ্চেনটা নাই, তবে ইচ্ছা করলেই দেওয়া যায়। সো অ্যাডভান্স স্টুডেন্টদের জন্য তোমার একটা ফিল করার কথা না যে আমার ইয়ংয়ের গুণাঙ্ক, তারপরে পয়সনের অনুপাত, তারপরে হচ্ছে আয়তন গুণাঙ্ক, ব্যাবর্তন, এই গুণাঙ্কগুলোকে কি পরস্পর কি কোনোভাবে সম্পর্কায়িত করা যায় না, এর জন্য এই কোয়েশ্চেনটা তোমার মধ্যে আনার জন্য এই কোয়েশ্চেনটা আমি দিয়েছি। এটা সম্পর্কটা আগে দেখাই। সম্পর্কটা হচ্ছে ইয়ংয়ের গুণাঙ্ক y সমান হচ্ছে 3k 1 - 2 সিগমা। হ্যাঁ, এটার প্রমাণটাও আমি অন্য একটা ভিডিওতে দিয়ে দিব, ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দিয়ে দিব। সেই ভিডিওটা দেখলে তুমি এটা কিভাবে আসছে, মানে তোমাদের লেভেলের কোয়েশ্চেনই, কিন্তু তোমাদের বইয়ে যেহেতু নাই তোমরা পারবা না। অথচ এটা যদি ভাবো অনেক ভালো লাগবে জিনিসটা, যে এভাবে আসলে চিন্তা হচ্ছে, কনসেপ্টটা আরও বেশি স্ট্রং হবে। তো এখান থেকে অঙ্কটা দেখো, সূত্র পারলে কিন্তু অঙ্কটা সহজ। এই ওয়াই এর মান জানি, সিগমার যে মান জানি, কে এর মান চলে আসবে। সো গামা বাই 3 × 1 - 2 সিগমা হচ্ছে আমাদের কে। ক্যালকুলেটর মান বসাই, তাহলে এটা ক্যালকুলেশনের পর আমাদের যে মান আসে 1.177 × 10⁻12। পরের কোয়েশ্চেনটা দেখি। দুই মিটার দীর্ঘ এবং 0.3 মিলিমিটার ব্যাসের একটি তারকে 7.84 নিউটন বলে টানা হলো। 7.84 নিউটন বল টানা হলো। তো বলছে তারের দৈর্ঘ্য বৃদ্ধি এল এর মান হচ্ছে 1.5 মিলিমিটার, মোট কত শক্তি সঞ্চিত হবে। আচ্ছা, আমরা জানি একটা তারের একক আয়তনে সঞ্চিত শক্তি হচ্ছে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। একক আয়তন যদি এটা হয়, ইন্টু আয়তন হবে টোটাল যে সঞ্চিত শক্তি, টোটালটাই তো চাইছে। আচ্ছা, এখন ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য হচ্ছে তোমার আয়তন। সো এটার এই টার্ম পুরোটা কাটা চলে যাবে, হাফ ইন্টু এফএল। সহজ। এফ এর মান দেওয়া আছে কত, 7.84। এল এর মান কত, 1.5 × 10⁻³ এটা হচ্ছে হাফ। সো এটা ক্যালকুলেশন করলে মান আছে 5.88 × 10⁻³ এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো, টোটাল আমরা 10টা কোয়েশ্চেন সলভ করে ফেলছি। তো আশা করি সবার ভালো লাগছে। আর অনেকেই চিন্তা করতেছো যে চ্যাপ্টার 2 থেকে 6 পর্যন্ত কি তোমাদের এরকম কোনো কোয়েশ্চেনের পরীক্ষা হয়েছে কিনা, অথবা তাদের যারা একদম নতুন আজকের ভিডিওতে। তো চ্যাপ্টার 2 থেকে 6 পর্যন্ত আমাদের একটা পরীক্ষা মানে অলরেডি চলে গেছে। সেই পরীক্ষার সলভও আমরা দিয়ে দিছি, সেটাও তোমরা আমাদের স্টেপ সিয়েন্স চ্যানেলে যদি ঢুকো সেই ক্ষেত্রে তুমি পেয়ে যাবে। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য তুমি স্টেপ সিয়েন্স চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বেল আইকনে ক্লিক করে দিবা, তাহলে সবসময় তুমি নোটিফিকেশন পাবা। সব মজার একটু ব্যতিক্রম ধর্মী, একটু কনসেপচুয়াল কোয়েশ্চেন তুমি পেয়ে যাবা। আর হচ্ছে আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারো, স্টেপ সিয়েন্স। আর আমাদের যে গ্রুপ, সেই গ্রুপে জয়েন দিয়ে তুমি বিভিন্ন আপডেট তুমি পেতে পারো। ওটা হচ্ছে স্টেপ সিয়েন্স। যদি ফ্রি ক্লাসেস বা স্টেপ সিয়েন্স দাও তাহলে তোমরা পেয়ে যাবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এবং পরবর্তী আমরা যে পরীক্ষাটা নিব বা পরবর্তী যে সলভটা নিব সেটা হচ্ছে এইচএসসি ম্যাথের। সো সেটার দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।